আমি পাকিস্তান আর্মিতে যে বেতন পাইতাম তার অর্ধেক বেতন পেয়েছি বাংলাদেশ আর্মিতে শেখ মুজিবের সময়। কর্নেল ওসমানী সাহেব খুবই ভালো লোক। তিনি ছিলেন সাপ্লাই কোরের লোক। যুদ্ধবিদ্যায় তিনি পারদর্শী ছিলেন না। সাপ্লাই কোরের লোকের কাজ হচ্ছে আর্মির চাল, ডাল, তেল, রেশন ইত্যাদি সরবরাহ করা। তাকে আসলে সশস্ত্র বাহিনীর প্রদান করা হয়েছিল জিয়া রহমানকে ঠেকানোর জন্য। জিয়া রহমান ছিল সিনিয়র মোস্ট, তৎকালীন মেজর জিয়া ছিল সিনিয়র মোস্ট। স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সাল 16 ডিসেম্বর জেনারেল ওসমানী সাহেবকে নিয়ে প্রশ্নটা, যে যখন পাকিস্তানের আত্মসমর্পণ করতে যাচ্ছিল, করছেন, তখন তাকে রাখা হয় নাই। এটার প্রশ্নের জবাব কিন্তু এখনো অজানা। কর্নেল ওসমানী সাহেব খুবই ভালো লোক, ভদ্রলোক, সুশিক্ষিত লোক, কিন্তু তিনি ইনফ্যান্ট্রিও না, আর্টিলারি না, ইঞ্জিনিয়ারিং কোরেরও না। তিনি ছিলেন সাপ্লাই কোরের লোক। যুদ্ধবিদ্যায় তিনি পারদর্শী ছিলেন না। সাপ্লাই কোরের লোকের কাজ হচ্ছে আর্মির চাল, ডাল, তেল, রেশন ইত্যাদি সরবরাহ করা। সুতরাং তার পক্ষে একটা দুঃসাহসিক অভিযান পরিচালনা করা এটা কঠিন ছিল। তাকে আসলে সশস্ত্র বাহিনীর প্রদান করা হয়েছিল জিয়া রহমানকে ঠেকানোর জন্য। জিয়া রহমান ছিল সিনিয়র মোস্ট, তৎকালীন মেজর জিয়া ছিল সিনিয়র মোস্ট। তাকে সেনা প্রদান করার কথা, কিন্তু তারা তাকে সেনা প্রদান ঠেকানোর জন্য খালেদ মোশাররফ ষড়যন্ত্র করে ওসমানী সাহেবকে নিয়ে আসছিল। এর পরবর্তী আরেকটা বিষয় জানতে চাওয়া, যে মেজর জলিলের কথা অনেকে জানে, স্বাধীনতার পক্ষে তার অবদানের কথা জানে, কিন্তু তিনি গ্রেপ্তার হলেন, মানে ষড়যন্ত্রের শিকার হলেন। এটাও বা কেন? আমি খুব বেশি জলিল সাহেব সম্বন্ধে জানি না, কারণ তাকে আমি 1975 সালের পূর্বে কখনো দেখিনি। তার সাথে আমি একসাথে চাকরিও করিনি, কখনো দুজনের একসাথে দেখাও হয় নাই। সুতরাং এই ব্যাপারে আমি খুব বেশি কিছু বলতে পারবো না। তবে তিনি খুব সাহসী লোক ছিলেন, দক্ষতার সাথে, সাহসিকতার সাথে তিনি যুদ্ধ পরিচালনা করেছেন 11 নম্বর সেক্টরে। আচ্ছা, এমনি 1971 সালের মুক্তিযুদ্ধের, এটা খুব পুরনো প্রশ্ন, মানে হয়তোবা খুব কমন প্রশ্ন হতে পারে, যে 3 লাখ না 30 লাখ শহীদ হয়েছেন। এটা নিয়ে এখনো বাংলাদেশে কোনো সিদ্ধান্তে আসতে পারছে না, মানে মূল সংখ্যাটা কত? আসলে এই ব্যাপারে বইতে লিখে গেছেন বিবিসির সংবাদদাতা সিরাজুল ইসলাম। শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান জেল থেকে মুক্তি হলো, তিনি সর্বপ্রথম গেলেন ইংল্যান্ডে। ইংল্যান্ডে গিয়ে সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করলো, সবাই আমাকে এক্সেলেন্সি ডাকছে কেন? সবাই অর্থ হলো ইন্ডিয়ান অফিসাররা, ইন্ডিয়ান ডিপ্লোম্যাটরা। ওখানে অন্য কোনো দেশের ডিপ্লোম্যাট ছিল না, ইংল্যান্ডেরও কোনো ডিপ্লোম্যাট ছিল না, শুধু ইন্ডিয়ার ডিপ্লোম্যাটরা ছিল। তারা তাকে এক্সেলেন্সি করে সম্বোধন করতেছিল। সিরাজুল ইসলামের বইতে লেখা যে বঙ্গবন্ধু, দেশ তো স্বাধীন হয়েছে। বলছে কী কী হয়েছে বলো? বলে শুনেছি প্রায় 3 লক্ষ লোক মারা গেছে। তো শেখ মুজিবুর রহমান 3 লক্ষকে ইংরেজিতে 3 মিলিয়ন বানিয়ে নিয়েছিল। তো এখন আপনি বুঝতে পারেন তার লেখাপড়ার মান কত ছিল। এটা কি আসলে মনের ভুল নাকি ইচ্ছাকৃত ভুল, সংখ্যাটা বাড়ানোর জন্য? এটা তো শেখ মুজিবই বলতে পারবে। তার সাথে যদি কখনো দেখা হয় হাসরের ময়দানে, তখন জিজ্ঞাসা করবেন। আচ্ছা, একটা প্রশ্ন সংসদে, যে প্রশ্নটা এখনো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করে, সেটা হচ্ছে কোথায় সিরাজ শিকদার? মানে এই প্রশ্ন তৎকালীন সময়ের প্রেক্ষাপটটা কি ছিল? সত্যভাবে যদি আপনি বিশ্লেষণ করেন, দেশকে ধ্বংসই করেছে শেখ মুজিবুর রহমান। তার সময় তিনি দেশকে বিভক্ত করলো। তার উচিত ছিল সর্বদলীয় সরকার গঠন করা, সবাই যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সবাইকে নিয়ে সরকার গঠন করা। তিনি তা না করে আওয়ামী লীগের সরকার করলেন এবং আর্মির কাউন্টার হিসাবে রক্ষী বাহিনী খাড়া করলেন, মুজিব বাহিনী খাড়া করলেন। জাসদ কারা করলো? জাসদ তারাও তো ছাত্রলীগের ছেলেরা ছিল, ছাত্রলীগের নেতারা ছিল, তারাই তো জাসদ করলো। তারা কেন করলো? কারণ শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে একদলীয় শাসন দিকে দাবিত হচ্ছিল, একটা অহংকার এসেছিল। তিনি মনে করেছিলেন তিনি হলেন
সর্বময় ক্ষমতার মালিক, হর্তাকর্তা, বিধাতা, তিনি মনে করেছিলেন বাংলাদেশের বিধাতা তিনি। তিনি যে একজন মানুষ, তিনি সেটা ভুলে গিয়েছিলেন। তিনি যে আল্লাহর উপর নির্ভরশীল, সে কথাটা তিনি ভুলে গিয়েছিলেন। কথায় কথায় বলতেন আমার 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 বলতে কোনো জিনিস নেই, এটা হলো আমাদের। শেখ হাসিনা যেরকম বলতো আমার বাপ এই দেশ স্বাধীন করেছে, এই দেশ আমার। তোমার বাপ কোথায় স্বাধীন করলো? তোমার বাপ তো স্ব-উদ্যোগে পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করে পাকিস্তান পলায় গেল। তুমি পাকিস্তানিদের প্রতি মাসে ভাতা নিতা। তোমার ছেলে সামরিক হসপিটালে জন্মগ্রহণ করেছে, তোমাকে নেওয়া হয়েছিল সামরিক বাহিনীর একটা জিপে করে। তো তুমি কিভাবে বলতে পারো তুমি একজন মুক্তিযোদ্ধা? বেগম জিয়া বলতে পারে তিনি একজন মুক্তিযোদ্ধা, কারণ দীর্ঘ 9 মাস তিনি পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। তিনি দাবি করতে পারেন তিনি একজন মুক্তিযোদ্ধা, কিন্তু শেখ হাসিনা এবং শেখের পরিবার কেউ মুক্তিযোদ্ধা না। মানে কোথায় শিরেক শিকদার, এটাতে তার দাম্ভ, তার অহংকার, এটা বোঝা যায়। তিনি যে মেরে ফেলেছেন এটাই তিনি প্রমাণ করেছেন। কোথায় সিরাজ শিকদার, অর্থাৎ আমি তাকে শেষ করে দিয়েছি। শুধু সেটা তো না, জাসদের হাজার হাজার নেতাকর্মীদেরকে রক্ষী বাহিনী দিয়ে হত্যা করা হয়েছিল। রক্ষী বাহিনী আর্মি অফিসারদের উপর অত্যাচার করেছে, আর্মি সিপাহীদের উপর অত্যাচার করেছে। রক্ষী বাহিনীকে আর্মির উপরে প্রাধান্য দেওয়া হয়েছিল। আর্মির অনেকের পায়ের জুতা ছিল না, মৌজা ছিল না, গায়ের কাপড় ছিল না, ঠিকমতো রেশন ছিল না। আমি পাকিস্তান আর্মিতে যে বেতন পাইতাম তার অর্ধেক বেতন পেয়েছি বাংলাদেশ আর্মিতে শেখ মুজিবের সময়। তিনি আর্মিকে যেভাবে পারে বুটের পায়ের দিয়ে নিচে নামানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ সেটা গ্রহণ করে নাই, যার কারণে 15ই আগস্ট হয়েছিল। আচ্ছা স্যার, একটা প্রশ্ন হলো যে আপনি তো জেনারেল ওসমানী সাহেবের কথা, এবং সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক, বাপ বেটি দুজনেই আগস্ট মাসে একজন পলায়ে গেছে, আরেকজন নিহত হয়েছে। আচ্ছা ওসমানী সাহেবের কথা তো আপনি বলেছেন, তারপরও এর সাথে সংযোগ করে বলতে চাই যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং ওসমানী সাহেবকে কিন্তু আসলে বাংলাদেশে তেমন একটা স্মরণ করা হয় না, মানে এটা কারণ কি আসলে? ওসমানী সাহেবের তেমন উল্লেখযোগ্য অবদান তো নেই। তিনি শুধু সশস্ত্র বাহিনীর প্রধান হয়েছিল, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। তিনি সামরিক বাহিনীর কোনো কর্মকর্তা ছিলেন না। তিনি একদা পাকিস্তান আর্মিতে ছিলেন। তাকে স্মরণ করবে আওয়ামী লীগের লোকেরা, কারণ তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন। সশস্ত্র বাহিনীর জন্য তিনি তেমন কোনো অবদান রাখেন নাই। তিনি ছিলেন সাপ্লাই কোরের লোক। সাপ্লাই কোরের লোক কখনো কোনো দেশে পৃথিবীতে সশস্ত্র বাহিনীর প্রধান হয় নাই। আমি আগেই বলেছি, জিয়াউর রহমানকে দমন করার জন্য জিয়াউর রহমান সাহেব সশস্ত্র বাহিনীর প্রধান হওয়ার কথা ছিল, আর্মির প্রধান হওয়ার কথা ছিল। তাকে সেটা করতে না দেওয়ার জন্য খালেদ মোশাররফ এটা ষড়যন্ত্র করে বিদেশিদের সাথে নিয়ে জিয়াউর রহমানকে সেনা প্রধান হইতে দেয় নাই। তখন ওসমানী সাহেবকে দিয়েই সেটা পদটা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওসমানী সাহেবকে দেওয়া হয়েছিল স্টপ গ্যাপ হিসাবে, অর্থাৎ জিয়াউর রহমানকে ওই পদে যাওয়া থেকে দূরে রাখার জন্য। ওসমানী সাহেব তো একজন খুব ভালো অফিসার, নিঃসন্দেহে খুবই শিক্ষিত অফিসার, কিন্তু যুদ্ধবিদ্যা সম্বন্ধে তিনি পারদর্শী ছিলেন না। পাকিস্তানি যখন আত্মসমর্পণ করেছিল সেজন্য কি তাকে ওখানে রাখা হয় নাই? এটা তো আমি বলতে পারবো না, কারণ আমি তো ওসমানী সাহেবের সাথে ছিলাম না। সুতরাং তিনি কেন আসেন নাই, তিনি কোথায় গেলেন, এই ব্যাপারে তো আমি বলতে পারবো না। এটা আসলে কেন হতে পারে, মানে কেন রাখা হলো, এটা আন্দাজে কোনো কথা বলা তো ঠিক হবে না। আচ্ছা, যেটা বললাম আবার যে ভাসানীকেও আসলে স্মরণ করা হয় না তেমন একটা। ভাসানী তো মুক্তিযুদ্ধের সময় কোনো কাজ করেনি। মুক্তিযুদ্ধে যা কিছু করেছে তিনি মুক্তিযুদ্ধের আগেই করেছে। মুক্তিযুদ্ধের সময় তো তার করতে অবদান নেই। ভাসানী সাহেবের যে অবদান হলো রাজনৈতিক অবদান, সেটার জন্য প্রতি বছর ভাসানী অনুসারীরা তাকে স্মরণ করে, আলোচনা সভা করে, এটাই তো যথেষ্ট।